আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 এর যে প্রথম যে অধ্যায় ভূগোলের থেকে ভারত আয়তন ও অবস্থান এই চ্যাপ্টার থেকে যে বড় কোশ্চেনগুলি রয়েছে সেগুলি সবগুলি দেখাবো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য বড় কোশ্চেন টোটাল নিয়ে এসেছি। মোটামুটি যতগুলি নিয়ে এসেছি সবগুলি আমি এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 2 মানের আসবে। তো দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, 82°30 মিনিট। এটা ঠিক আছে, 82 উপরে শূন্য না, এটা 82°30 থাকলে এটার মিনিট বলা হয়। 82°30 মিনিট পূর্ব দ্রাঘিমা কে কেন ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, ভারতের দ্রাঘিমা রেখা অনেকটা আছে, কিন্তু এটার মধ্যে একটার প্রমাণ ধরা হয়েছে এবং এটা হচ্ছে 82°30 পূর্ব দ্রাঘিমা। প্রশ্ন হয়েছে যে এই 82°30 পূর্ব দ্রাঘিমাটার কি লেগা একদম প্রধান দ্রাঘিমা হিসেবে বা প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। তো দেখো প্রথমত হয়েছে যে এই দ্রাঘিমা রেখাগুলির উপর হিসাব করা বা দ্রাঘিমা রেখা বা এই রেখাগুলির হিসাব করা সময়টা টাইমটা আমরা সিদ্ধান্ত নেওয়া হিসাব করা হয়। তো ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময় যদি থাকে, বিমান চলাচল রেল যোগাযোগ সব কিছুতে প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, বুঝছো তো, এটা আমরা সবাই জানি। তো এই সময়গুলো থাকতে হলে যে কোনো একটা দ্রাঘিমার নির্দিষ্ট প্রমাণ হিসেবে ধরে নিয়ে সময়টা ঠিক করতে হবে, বুঝছো না। তো ওই হিসাবে ঠিক করার লাগে একটা প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে আর কি। তো দেখো এখানে মেনলি উত্তরগুলি কী কী দিছে। ভারতের পূর্ব পশ্চিমে বা দ্রাঘিমাগত বিস্তৃতি, এটা উচ্চারণ হবে বিস্তৃতি। 68°7 পূর্ব থেকে 97°25 পূর্ব। এটা তো আমরা আগেও শিখছি যে ভারতের মানে দ্রাঘিমাগত বিস্তৃতি লিখো। ঠিক আছে, অক্ষাংশগত বিস্তৃতি আর দ্রাঘিমাগত বিস্তৃতি দুইটা কোশ্চেন শিখছি না আগে। তো এটা হলো দ্রাঘিমাগত বিস্তৃতিটা লিখছি যে 68°7 পূর্ব থেকে 97°25 পূর্ব। 2 নাম্বার, এই বিশাল দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যবর্তী দ্রাঘিমাটি হলো 82°46 পূর্ব। ঠিক আছে, কি করছে দেখো, মানে ভারতের অক্ষণ আমরা দেখো সূর্য ওঠে পূর্ব দিকে না, অস্ত যায় কোন দিকে, আমরা কথা কই সবাই, তাইলে ভালো লাগবো। সূর্য উদয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। তো এই পূর্ব দিকে মানে সবচেয়ে দূরের দ্রাঘিমাটা হলো 68°, আর পশ্চিম দিকে হচ্ছে 97°, আর মাঝামাঝিতে কি আছে 82°। ঠিক আছে, মাঝামাঝিতে আছে 82। তো 2 নম্বর পয়েন্টে এটাই যে এই বিশাল দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যবর্তী দ্রাঘিমাটা হলো 82°46 পূর্ব। এটা কিন্তু 82°30 না, কিন্তু এটা 82°46 পূর্ব। 3 নাম্বার, কিন্তু হিসাব নিকাশের সুবিধার জন্য, কিন্তু মানে একটু হিসাব নিকাশ 46 এটা একটু কেমন না, হিসাব নিকাশের সুবিধার জন্য এলাহাবাদ শহরের দ্রাঘিমা, এলাহাবাদ শহরের উপর দিয়ে যে দ্রাঘিমা গেছে হের মানুষ 82°30 পূর্ব। তো ওই দ্রাঘিমারে ভারতের মধ্য দ্রাঘিমা বা প্রমাণ দ্রাঘিমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে মোট কথা, প্রথম প্রশ্ন 1 নাম্বার 82°30 পূর্ব দ্রাঘিমারে কেন ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে, উত্তর হলো যে হিসাব নিকাশের সুবিধার জন্য, হিসাব নিকাশের সুবিধার জন্য। তো এবারে হিসাব নিকাশের সুবিধার জন্য এটা 2 মানে হলে শুধু যদি হিসাব নিকাশের সুবিধার জন্য 2 দিত না, একটা আগে পিছে মিলে লিখতে হবে। তো 1 নম্বর পয়েন্ট আমরা কি শিখছি, 1 নম্বর পয়েন্ট শিখছি যে একটু সহজভাবে ভালো লাগছে না, যে পূর্ব পশ্চিমে বিস্তৃতি বা দ্রাঘিমাগত বিস্তৃতিটা আমরা আগেও জানি 80°7 পূর্ব থেকে 97°25 পূর্ব। 2 নাম্বার, এই বিশেষ দ্রাঘিমার মাঝখানে দ্রাঘিমাটা হলো 82°46 পূর্ব। তো মনে মনে আমরা প্রশ্ন হইতে পারে যে এই যেহেতু মাঝখানে আছে তাহলে এটাই প্রমাণ দ্রাঘিমা, কিন্তু হের পর এটা ধরছে না কেন। 3 নাম্বার, কিন্তু হিসাব নিকাশের সুবিধার জন্য একটু হলো 82°46 পূর্ব, এটা হলো হিসাব নিকাশে একটু দশমিক আসে। তো যার কারণে 3 নাম্বার হিসাব নিকাশের সুবিধার জন্য এলাহাবাদ শহরের দ্রাঘিমাটারে, অর্থাৎ এলাহাবাদ শহরের উপর দিয়ে যে দ্রাঘিমা গেছে এটার মানসিক 82°30 পূর্ব, বুঝছো নি। তো ওই দ্রাঘিমাটারে ভারতের মধ্য দ্রাঘিমা মানে বুঝেছে ভারতের একটু মাঝখান দ্রাঘিমা অথবা প্রধান দ্রাঘিমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুঝা গেছে? 1 নম্বর কোশ্চেন। তারপরে দেখো আমরা দেখুম যে 2 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিম দিকে অবস্থিত গুজরাট অপেক্ষা পূর্ব দিকে অবস্থিত অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে সূর্য উদয় হয়, কিন্তু প্রত্যেকের ঘড়িতে একই সময় নির্দেশ করে, এটা কিভাবে সম্ভব। মানে দেখো আমি কি কইছি, ধরো কইছে যে এখানে দুটো জায়গার নাম আমরা পাইছি, কি কি কছে, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, কইছে যে গুজরাটে যদি সকাল 10টা বাজে, ঠিক আছে,
গুজরাট যদি সকাল 10টা বাজে, অরুণাচল প্রদেশও তখন 10টাই বাজবো, 10টাই বাজবো। কেন কীভাবে বুঝছি কইছে না, প্রত্যেকের ঘড়িতে একই সময় নির্দেশ করে। মানে অবশ্যই ভারতের সব জায়গাতে সময় একটাইতে থাকবে, ঠিক না? কিন্তু প্রশ্ন হয়েছে যে মানে অরুণাচল গুজরাটে যদি একদম ধরো 4টার সময় যদি সূর্য দেখা যায়, অরুণাচল প্রদেশে সেই সূর্য দেখা যেতে যেতে 6টা বাজবো। মানে তার মানে কি বুঝছি, এই যে গুজরাটে 2 ঘন্টা আগে সূর্য দেখা যায়, মানে সূর্য উঠে যায় আর কি। বুঝা গেছে তো? এবার এটার কারণ কি তা বুঝা গেছে তো? দেখো, মানে পৃথিবীটা প্রায় গোলাকৃতি না মোটামুটি। তো সূর্যটা যদি এখান থেকে ওঠে, হ্যাঁ, তো এটা উপর দিকে ওঠে, এখানের মানুষেরা যত তাড়াতাড়ি সূর্য দেখবো, এখানে মানুষের তারা দেখবো না। এটা যখন আরো এদিকে যাবো বা সূর্য পৃথিবী যখন একটু ঘুরবো তখন না দেখবো। তো এটার মেইন কারণ হলো ওই অবস্থানগত কারণ আর কি। কারণ ওর সূর্য গুজরাট একটা জায়গায় অবস্থিত, অরুণাচল প্রদেশ আরেক জায়গায় অবস্থিত, যার কারণে দুজনে একই টাইমে দেখে না আর কি। বুঝা গেছে? যেমন অক্ষণের কথা ভাবো না, অক্ষণ আমরা এখানে যদি দিন হয়, আমেরিকাতে তখন কি রাত হবে না? কারণ কি লাগে? অবস্থানগত কারণ। ইন্ডিয়া যদি একদিকে অবস্থিত, আমেরিকা এর একটু অপোজিট দিকে অবস্থিত। তো মানে অবস্থানগত কারণে পৃথিবীটা তো আর সমান না, এটা তো গোলাকৃতি, যার কারণে। কিন্তু আমরা এটা মিলাই লিখতে হবো একটু হইলো পরীক্ষাতে। এই মিলাইটা আমি পড়াইতেছি। দেখো, ভারত আয়তনে বিশাল দেশ, মানে ভারত মানে অনেক বড় দেশ। এই দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত গুজরাট, একদম পশ্চিম প্রান্তে অবস্থিত গুজরাট, আর উল্টা দিকে অপেক্ষা পূর্ব দিকে অবস্থিত অরুণাচল প্রদেশ। তাহলে দেখো, একটা হলো পশ্চিম, একটা পূর্ব, একদম অপোজিট দিকে, মানে বিপরীত দিকে আর কি। পূর্ব বিপরীত পশ্চিম না, এরকম। অপর দিকে অরুণাচল প্রদেশে প্রায় 2 ঘন্টা আগে সূর্যোদয় হয়, ঠিক আছে? মানে পশ্চিম দিকের থেকে পূর্ব দিকে, তো সূর্য উঠে তো পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে না, তো পূর্ব দিকে অরুণাচল প্রদেশ তাড়াতাড়ি হাতারে দেখবো না সূর্য, এটা তো 2 ঘন্টা আগে দেখে এলা সূর্য উদয় হয়। সূর্যোদয় মানে সূর্যোদয় উদয়, সূর্যোদয় হয়। তা সত্ত্বেও প্রত্যেকের ঘড়িটা একই সময় নির্দেশ করে। এতটুকু আমরা কোনান্তন লিখছি, প্রশ্ন তো শেষে লিখছি। কারণ, এবার কারণ কই? কারণ দেখো, প্রথম কারণ আমরা দেখুন যে সবার ঘড়িতে সমান সময় কি লেগে দেখায়। আমি একটু বলছি না, এই ব্যবসা করার লাগা, পরিবহন, রেল, প্লেন, সব কিছুতে সমান, কোনো অসুবিধা না হয়, এর লেগে সমান একটা সময় নির্দিষ্ট থাকে। এটা দেখো কারণ। পরিবহন বলতে বিশেষত রেলটা বুঝব আমরা। পরিবহনের মধ্যে সড়ক, জলপথ, রেলপথ সব বুঝি, হ্যাঁ। তো পরিবহন বিশেষত রেলটা বুঝুম, ডাক ব্যবস্থা, ব্যাংকিং, ব্যাংকিং পরিষেবা একসাথে, অন্তর্দেশীয় বিমান পরিষেবায় আলাদা আলাদা যদি সময় অনুসারে সুষ্ঠুভাবে কাজকর্ম পরিচালনা সম্ভবপর নয়। কি কইছে? এইগুলির মধ্যে আলাদা আলাদা সময় অনুসারে সুষ্ঠুভাবে কাজকর্ম পরিচালনা করা সম্ভবপর নয়। না আলাদা আলাদা করে আর সময় ধরিয়ারি কাজকর্ম করা সম্ভব নেই না। এই কারণে দেশের পূর্ব পশ্চিম বিস্তৃতির মোটামুটি মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রয়াগরাজ, মানে যেটা নাকি আগে আছিল এলাহাবাদ, হ্যাঁ, এখন নাম আছে প্রয়াগরাজ শহরের 82°30 মধ্য দাগিমা বা প্রমাণ দাগিমা ধরিয়ারি, ওইটার সময় অনুসারে দেশের একটা সময় নির্ধারণ করা হয়েছে। যেটা আগের প্রশ্ন অনুসারে হচ্ছে না, দাগিমা অনুসারে সময় ধরে, তো ওইটার প্রমাণ ধরিয়ে এটার সময় ধরছে। এই জন্যই ভারতের সর্বত্রই ঘড়িতে একটি মাত্র সময় নির্দেশ করে। অর্থাৎ পৃথক স্থানীয় সময় হওয়া সত্ত্বেও, মানে পৃথক মানে স্থানীয় সময় আবার কিছু কিছু আলাদা আছে, মানে জায়গা আর কি। কিন্তু তারপরে পৃথক স্থানীয় সময় হওয়া সত্ত্বেও গুজরাট ও অরুণাচল প্রদেশের ঘড়িতে একই সময় নির্দেশিত হয়। কি লেখা এটা? তাইলে আমরার উত্তর দেখো, প্রশ্ন হয়েছে যে ভারতের পশ্চিমে অবস্থিত গুজরাট অপেক্ষায় অরুণাচল প্রদেশে 2 ঘন্টা সূর্যোদয় হয়, কিন্তু প্রত্যেক ঘড়িতে একই সময় নির্দেশ করে। এটা কিভাবে সম্ভব? তাহলে আমরা এখানে প্রশ্ন করছে যে 2 ঘন্টা আগে সূর্যোদয় হয়, এটা কি লাগে? এটা কইছে না কিন্তু। তাহলে আমরা কইতাম যে দুইটা দুই জায়গাতে অবস্থিত, যার কারণে এতারা আগে দেখে। এতারা প্রশ্ন করছে যে মানে প্রত্যেক ঘড়িতে একই সময় নির্দেশ করে কেন? তাহলে আমরা সময়ের কথাটা না কমু, সময়ের কথা কইছে তো প্রত্যেক ঘড়িতে একই নির্দেশ করে কি লেখা? যেহেতু সময়ের কথা কইছে, এই লেখা সময়টা লেখুম। তো সময় বলতে আমরা বুঝামু যে আমরা ভারতে ব্যাংকিং পরিষেবা, রেল যোগাযোগ, মানে সব অন্তর্দেশীয় বিমান পরিষেবা, সব ক্ষেত্রে আলাদা আলাদা সময় ধরিয়ারি এগুলি পরিচালনা করা সম্ভবপর নয়। যার কারণে
ভারতের মধ্যে এলাহাবাদ শহর বা প্রয়াগরাজ, বর্তমানে প্রয়াগরাজ, এটার যে প্রমাণ দাগিমা আছে 82-30, ওইটাকে ধরে একটা সময় নির্দিষ্ট করা হয়েছে, একটা সময়। যার কারণে অরুণাচল প্রদেশ এবং গুজরাট দুইটা পৃথক স্থানে হওয়া সত্ত্বেও, তাদের আলাদা স্থানের সময় হওয়া সত্ত্বেও একটা প্রমাণ সময় ধরে চলতে হয়, এবং এই জন্যই প্রত্যেক ঘড়িতে একই সময় নির্দেশ করে। বুঝছো নি ঘটনাটা? তারপরে আমরা দেখুন যে 3 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? দেখো, কন্যাকুমারিকাতে, কন্যাকুমারিকা হলো একটা জায়গার নাম, ঠিক আছে? দিন ও রাতের সময়কালের মধ্যে যে পার্থক্য হয়, কাশ্মীরে সেই পার্থক্য পরিলক্ষিত হয় না। বুঝছো নি? এবার মনে মনে প্রশ্ন হতে পারে যে দিন ও রাতের সময়ের পার্থক্য আবার এটা কিটা? দেখো আমি কই, ধরো শীতকালে দিন বড় না রাত বড়? শীতকালে রাত বড়, আর দিন ছোট। তাহলে দিন ও রাতের পার্থক্য বেশি না কম? বেশি। বেশি, পার্থক্য বেশি, বেশি তো। তো সেম গরমকালেও তো দিন বড় রাত ছোট, পার্থক্য তো থেকে বেশি তো। তো ধরো, কিন্তু কইছে কন্যাকুমারিকাতে দিন ও রাতের পার্থক্য, সময়কালে পার্থক্য, যে পার্থক্য হয় কাশ্মীরে সে পার্থক্য হয় না। তার মানে ধরো কন্যাকুমারিকাতে দিন ধরো 24 ঘন্টাতে ধরো 22 ঘন্টা, হ্যাঁ, আর দিন 22 ঘন্টা হলে রাত কত হবো? অবশ্যই 26 ঘন্টা হবো, তাহলে 24-24 মিলবো, ঠিক আছে? না কি তা 12 12 24 না, 24 না 48 এমন হবে। ধরো দিন দিন যদি ধরো 10 ঘন্টা হয়, রাত হবে ধরো 14 ঘন্টা, তাহলে 24 মিলবে একদম সমান। বুঝা গেছে তো? তাহলে এখানে সময়ের পার্থক্য 4 না, 4 ঘন্টা না? এটা ধরো কন্যাকুমারিকাতে। কিন্তু কাশ্মীরে ধরো দিনটা ধরো 8 ঘন্টা আর রাতটা ধরো 16 ঘন্টা, তাহলে সময়ের পার্থক্য 6 ঘন্টা বা 8 ঘন্টা হয়ে গেল না? তাহলে সমান পার্থক্য হইব না? হইতো না। তো প্রশ্নটা সেই রকমে যে কন্যাকুমারিকাতে দিন ও রাতের সময়কালের মধ্যে যে পার্থক্য, কাশ্মীরে সেই পার্থক্য হয় না, হইতো না। তো এটা না হওয়ার অনেক কারণ আছে, অবস্থানগত কারণ। একটা এক জায়গায় অবস্থিত, এক এক জায়গায় সূর্য উদয় সময় মানে জলবায়ু না, এক এক জায়গার মধ্যে এক একটা সূর্য উদয় হয়। বুঝা গেছে তো? কিরকম? ধরো আমার কথা শোনো, ধরো এটা ধরো পৃথিবী, আমি কই একদম সহজভাবে বুঝাই। ধরো এটা ধরো পৃথিবী গোল, ঠিক আছে তো? এটা ধরো সূর্য উঠে, ঠিক আছে তো? তাহলে এই মাঝখানে মানুষ যদি সূর্য যত তাড়াতাড়ি দেখবো না, ধরো আমরা আছি এখানে, আমরা যত তাড়াতাড়ি সূর্য দেখুম, আবার তত তাড়াতাড়ি আবার সূর্য ডুবে যেত দেখুম। আমরা ধরো মাঝখানে আছি, হ্যাঁ, আমরা উঠের সূর্য উঠের যত দেরিতে দেখুম, আবার দেরিতে মানে উঠলে দেরিতে নামবে এমন কোনো কথা না, উল্টে হয়ে যাবে। তাড়াতাড়ি উঠলে আবার তাড়াতাড়ি নামে যাবে সূর্যটা। বুঝছো নি? কিন্তু অন্য, তাহলে আমরা দিনটা কম পাবো, রাত বেশি পাবো। অন্য একটা জায়গাতে আবার অন্য হবো, যার কারণে পার্থক্যটা অবশ্যই দুই রকম হবো। এটা অবস্থানগত কারণে না, মানে একটা এই কারণে আর কি। বুঝছো নি? উত্তর আমি পড়লে বুঝবা। নিরক্ষরেখা, নিরক্ষরেখা মানে ভারতের মধ্যে এরকম থাকে না, এই মাঝখানে জায়গাটা হলো নিরক্ষরেখা, ঠিক আছে? তুমি নিরক্ষরেখা সূর্য একদম সোজাভাবে পড়বো, ঠিক আছে তো? দেখো, নিরক্ষরেখায় বা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান থাকে, মানে দিন 12 ঘন্টা হলে রাত 12 ঘন্টাই হবো। কোন অঞ্চলে দিন রাত্রির পার্থক্য একদম শূন্য থাকে? নিরক্ষীয় অঞ্চলে, মানে সমান থাকে, মানে তো পার্থক্য শূন্য। বুঝছো তো? এবার কন্যাকুমারিকাতে, কন্যাকুমারিকা নিরক্ষরেখার খুব কাছাকাছি অবস্থিত, নিরক্ষরেখার একদম কাছে হচ্ছে কন্যাকুমারিকা। তাহলে কন্যাকুমারিকাতে 5 দিনের পার্থক্য বেশি হবো নি? আর হইতো না, কারণ নিরক্ষরেখাতে তো বেশি সময় পার্থক্য হয় না, দিন রাত সমান থাকে। তো নিরক্ষরেখার লগেই হচ্ছে কন্যাকুমারিকা, তাহলে হ্যাঁ কাছাকাছি। তাহলে কন্যাকুমারিকা থেকে আর বেশি পার্থক্য হবো নি? হইতো না। তাই এই অঞ্চলে দিন ও রাত্রির সময়কালে পার্থক্য খুব বেশি হলে 1 ঘন্টা, এই কথা কইছে, খুব বেশি হলে 1 ঘন্টা। বুঝছো তো? যে কারণে কন্যাকুমারিকাতে দিন ও রাত্রির সময় পার্থক্য বিশেষ পরিলক্ষিত হয় না। এটা হলো কন্যাকুমারিকার কথা আমরা কইছি, হ্যাঁ। এবার আমি কমু নিরক্ষরেখা। অন্যদিকে নিরক্ষরেখা থেকে আমরা যত মেরুর দিকে যাও, মেরু মানে একদম এটা নিরক্ষরেখা হইলে একদম সাইডে জায়গাটা হলে মেরু, যেখানে সূর্যের আলো বেশি পৌঁছাতো না, এখানে যে অলরেডি বরফ হয়ে যাবে, ঠান্ডা মেরুর দেশ মানে ঠান্ডার দেশ না। তো কইছে যে অন্যদিকে নিরক্ষরেখা থেকে আমরা যত মেরুর দিকে যাবো, ততই দিন ও রাত্রির পার্থক্য বেশি হবো, ঠিক আছে? সূর্য দেরিতে উঠবো, যার কারণে পার্থক্য বেশি হয়ে যাবে। কই কি কাশ্মীর নিরক্ষরেখা থেকে
30 মানে কাশ্মীরটাও এদিকে অবস্থিত। হ্যাঁ, তো কাশ্মীরে বরফের দেশ থাকে না, কাশ্মীর যেমন কাশ্মীর আমরা কই না, তাহলে এই কাশ্মীর নিরক্ষরেখা থেকে প্রায় 30 ডিগ্রি উত্তর অবস্থান করে, বেশি না, মাত্র 30 ডিগ্রি। তাই কাশ্মীরের দিন রাতের পার্থক্য একটু বেশি দেখা যায়। বোঝা গেছে তো? তাহলে একদম সহজভাবে কই, দেখো কি কইছি তোমরা রে, কইছি যে মানে দেখো এটা হলো পৃথিবী, এটা হলো সূর্য, ঠিক আছে? তো এই মাঝখানে জায়গাটা হলো নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? তো এই সূর্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেবো, সোজাভাবে, ঠিক আছে, একদম উপরে থাকবো, যার কারণে এখানে দিন রাতের পার্থক্য বেশি হইতো না, দিন যত ঘন্টা রাতও তত ঘন্টা, বুঝছো তো? তো এর নিরক্ষরেখার কাছাকাছি কন্যাকুমারিকা অবস্থিত, যার কারণে নিরক্ষরেখার কাছাকাছি হওয়ায় এখানে দিন রাতের পার্থক্য বেশি হয় না, যদিও হয় বেশির মধ্যে 1 ঘন্টা হবে দিন রাতের পার্থক্য, বুঝছো নি? কিন্তু নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাবো তত দিন রাতের পার্থক্য বাড়বো, হয় দিন বড় নইলে রাত বড়, দিন বড় হলে রাত ছোট হবো, আর রাত বড় হলে দিন ছোট হবো, মানে একটা বড় একটা ছোট হলে তো পার্থক্যটা বাড়ে যাবো গা। তো কিন্তু মেরুর দিকে মাত্র 30 ডিগ্রি কাছাকাছিতে এই মানে যেটা আমরা পাইছি যে কাশ্মীর অবস্থিত, যার কারণে এখানে দিন রাতের পার্থক্য বেশি পরিলক্ষিত, বুঝছো নি? তো প্রশ্ন হচ্ছে এটাই, দুই জায়গার দুই রকম পার্থক্য হয় কিল্লাই, একটা পার্থক্য হয় কারণ নিরক্ষরেখার কাছে অবস্থিত, আর একটা পার্থক্য মেরু রেখার অবস্থিত। নিরক্ষরেখা অবস্থিত হলে মানে দিন রাতের পার্থক্যটা কম থাকবো, আর মেরুর দিকে হলে পার্থক্যটা বেশি থাকবো। তো অবশ্যই দুইটা পার্থক্য পরিলক্ষিত হবো না, যার কারণে এই কন্যাকুমারিকাতে আর ওই কাশ্মীরের দিন রাতের পার্থক্য সমান হয় না, বুঝছো ঠিক? তারপরে দেখো কোশ্চেনটা হইলো যে 4 নাম্বার, হ্যাঁ 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ও পূর্ব উপকূল অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। এবার আয়োগ কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা ভারত একটা বিশাল দেশ না, ভারতের মধ্যে ধরো অক্ষণ ধরো আমার কাছে স্টুডেন্ট আছে ধরো 50 জন, হ্যাঁ আমি 50 জনের একসাথে পড়াইলে সবার সমানভাবে গাইড করতে পারতাম না, এর লাগে আমি কি করুম, বেশ ভাগ করুম, 10 জন করি বা 15 জন এমন করে ছোট ছোট ভাগ করুম, 50 জনের ভাগ করুম, বুঝছো তো? এই সেম একইভাবে ভারত বিশাল দেশ না, তো ভারতের প্রধানমন্ত্রী একজনে হলে এই বিশাল দেশটারে একজনে সমানভাবে সামলাতে পারবো না, চালাতে পারবো না, সামলাতে পারবো না, পারতো না, যার কারণে এই বিশাল ভারতটারে ছোট ছোট ভাগে ভাগ করে দিছে, এক একটা ভাগে, প্রত্যেক ভাগে এবার এক একজন করে নেতা মানে মুখ্যমন্ত্রী বানায় দিছে এবং হেগুনে শাসন করব, বুঝছো তো? এবার এই প্রধানমন্ত্রী একজন যদি শাসন করে, হেতে যদি ভারতটারে যদি 10 ভাগে ভাগ করে, 10 জায়গাতে 10 জন মুখ্যমন্ত্রী হবো না, এবার ওই প্রধানমন্ত্রী শুধু ওই 10 জনের ডাকি আনে মিটিং করলে হয়ে যাব, আর ওই 10 খান জায়গার সবাইরে আনি মিটিং করানো লাগতো না, কারণ 10 জনের মিটিং করলে তো ওই 10 জনের 10 জায়গার জায়গায় মিটিং তো ছড়াই দিব না, তাইলে একটা সুবিধা হবো। তো যার কারণে ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো দেশ বড় দেশগুলিরে যাতে শাসন কার্য সুন্দর করে করণ যায়, যাতে সুযোগ সুবিধা সবাই পায়, এর ছোট ছোট ভাগে ভাগ করে, এরকম ভারতেরও ভাগ করছে, ভারতের 28টা ভাগে ভাগ করছে, মানে 28টা রাজ্যে ভাগ করছে, যেরকম ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, বেঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, এরকম আমরা পাই না, এরকম এক একটা জায়গা, এটি সব কিন্তু ভারতের জায়গা এবং একটা একটা করে ভাগ করছে, কিনলে যাতে সুন্দর করে শাসন করতে পারে। এরকম যে শুধু রাজ্য ভাগ করছে এমন না, 28টা দেখো ভারতীয়নের 28টা রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল মানে কেন্দ্রের দ্বারা শাসিত হবে আর কি মেনলি, বুঝছো তো? কেন্দ্রশাসিত অঞ্চল আর একটা হচ্ছে 28টা রাজ্য, বোঝা গেছে তো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এটার মধ্যে আমরা আরো ফাঁসি না শর্ট কোশ্চেনের মধ্যে ভারতের মধ্যে সবচেয়ে বড় রাজ্য কোনটা, সবচেয়ে ছোট রাজ্য কোনটা, আবার এমনও পাচ্ছি ভারতের মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, ভারতের মধ্যে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, ঠিক আছে? তো এরকম। তো 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ও পূর্ব উপকূলে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, ঠিক আছে? তাহলে উপকূল, উপকূল মানে আমরা ভারতের চারিকিনারে জল থাকে, হ্যাঁ ভারত মহাসাগর আছে, সব মানে চারিকিনারে নাই, মানে মোটামুটি ভারত মহাসাগর আছে, এই যেদিকে যে জল আছে আর কি, ঠিক আছে? তো পশ্চিম দিকেও জল আছে, পূর্ব দিকেও জল আছে,
তো প্রশ্ন হচ্ছে যে পশ্চিম দিকে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অবস্থিত জলের সাইডে, আর পূর্ব দিকে জলের সাইডে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অবস্থিত। তো পশ্চিম দিকে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, দুইটা বুঝছেন, একটা হচ্ছে দমন ও দিউ আর একটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, এটা আমি বুঝাই শত বুঝাই লাভ হতো না, বুঝছো নি। ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। এটা কেউ যদি জিজ্ঞাসা ত্রিপুরার রাজধানী কি? আগরতলা, এটা তুমি শিখি মুখস্থ করিয়ে করতে হবে, এটা পৃথিবীর কেউ বুঝাইলেও লাভ হতো না, বোঝা গেছে? এরকম আর কি, যে পশ্চিম দিকে, পশ্চিম মানে এদিকে, ওই পশ্চিম মানে এদিকে না এদিকে, এদিকে সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? ওটি তোর মাথা ওঠে পশ্চিম দিকে ওঠে, তো উল্টা পাল্টা করা কিল নাই, মানে কি চিন্তা করি সূর্য বলে পশ্চিম দিকে ওঠে বলে। আচ্ছা, এই পশ্চিম দিকে মানে হেদিকে, নেচের দিকে, আমরা অপোজিট দিকে। তাহলে পশ্চিম দিকে কেন্দ্রশাসিত অঞ্চল দুইটা মনে রাখবা, যে মনে মনে ভাববা যে পশ্চিম দিকে হচ্ছে দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি। আর পূর্ব উপকূলে অবস্থিত হচ্ছে পুদুচেরি, একটাই আছে, এটা হচ্ছে পুদুচেরি, জায়গার নাম আর কি, কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, পুদুচেরি, পরশুগা পু দর্শকত পুদু চয়কা চেরি রসকারি চেরি, পুদুচেরি, বোঝা গেছে তো? এটা হচ্ছে মুখস্থ প্রশ্ন। হ্যাঁ, 4 নাম্বার, বুঝছেন রিয়া? এবার হচ্ছে 5 নাম্বার, দেখো 5 নাম্বার, কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত নয়? আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত নয় মানে বুঝছো নি ব্যাপারটা? মানে একদম সাইডে, মানে সাইডে ভারতের যে বর্ডার আছে, এই বর্ডারের সাইডে তো অন্য দেশ থাকবো না? হ্যাঁ, অন্য দেশ মানে তো আন্তর্জাতিক সীমান্ত। তাহলে কোশে যে কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আন্তর্জাতিক সীমান্তে নেই, মানে একদম সাইডে নেই, মাঝখানে একটা আছে আর কি, যেটা সাইডে কোনো অন্য রাজ্যের বা অন্য দেশের কোনো সংস্পর্শ নাই আর কি। তাহলে মাঝখানে কোন জায়গাগুলি আছে, এটা প্রশ্ন আর কি, বোঝা গেছে তো? তাহলে প্রশ্ন বোঝো, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত নাই, মানে একদম বর্ডারের দিকে নাই। যেমন আমরা ত্রিপুরার দিকে বর্ডার, ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন কোন জায়গাগুলি বর্ডারের মধ্যে আছে, যেমন এদিকে বিলোনিয়া আছে, এদিকে ভাগিনার বাড়ি শ্রীনগর আছে, বুঝা গেছে তো? এরকম আছে, কিন্তু কোন জায়গাগুলি বর্ডার সীমান্তে নাই, যেমন আমরা বেতাগা নাই, আমরা বাইকরা নাই, এরকম শান্তিবাজার নাই, এরকম কমু তো এই আর কি। এরকম ভারতের মধ্যে কোন কোন রাজ্যগুলি একদম সাইডে নাই, শুধু মাঝখানে আছে। তো উত্তর হলো, দেখো যে রাজ্যগুলি, রাজ্যের কথা কই প্রথমে কোন, যে রাজ্যগুলি আন্তর্জাতিক সীমান্তে বা উপকূল ভাগে মানে তো সাইডে জায়গা আর কি, জলের সাইডে আর কি, উপকূল ভাগে নাই, এগুলো হলো হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ইত্যাদি ইত্যাদি লিখছি, মানে আরো বিস্তর আছে, আমি স্যারকে লিখছি, সব কি লিখতে পারব না, 4টা লিখছি, বুঝছো তো? হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মুখস্থ। হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা, হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা, হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা, এবার মুখস্থ, বোঝা গেছে তো? আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেম, অক্ষান্ত রাজ্যের কথা কইছি না, এবার কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, রাজ্য কোন কইছিলাম তখন মনে আছে নি? 28টা, আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টা। হ্যাঁ, এটা মনে রাখবো, অনেক বইতে কিন্তু ভুল দিছে, অনেক রাজ্য দিছে 29 খান, এটা 28 খান লিখবে কোন। আচ্ছা, 5 নাম্বার, কোন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আন্তর্জাতিক সীমান্তে নাই, এটা হচ্ছে দিল্লি ও চণ্ডীগড়, বোঝা গেছে? মুখস্থ। হ্যাঁ, এবার 6 নাম্বার, এটা হচ্ছে সিল্ক রোড বা রেশম পথ সম্পর্কে আলোচনা করো। এটা এমনি ভালো লাগবে না, এখন বুঝাবার পরে নিজে লিখতে পারবা বানাই আর এখন। সিল্ক রোড কি কইছি? সিল্ক রোড মানে রেশম পথ, সিল্ক তো কিতা রেশম, আর রোড তো পথ, ঠিক আছে? এমনি আর ও এডি, রোড তো রাস্তা বা পথ, আর এখানে আর ও টি, রোড তো পথ, বোঝা গেছে? মানে সিল্ক রোড মানে রেশম পথ বলতে কি বুঝি, মানে সম্পর্কে এইভাবে এটার ব্যাপারে একটু লেখুম আর কি। সিল্ক রোড হলো প্রাচীনকালের একটি বাণিজ্য পথ, প্রাচীনকালের মানে আগের দিনের আর কি, মানে বাণিজ্য মানে ব্যবসার পথ, ঠিক আছে? আমরা এখানে ধরো এটা লেচু বাগান, ঠিক আছে, এটা ধরো বেতাগা বাজার। হ্যাঁ, তো এই লেচু বাগান থেকে বেতাগা বাজারের রাস্তা একখান আছে, এখানে লেচু দিয়ে আনে বেতাগা বাজার বিক্রি করতো, এটা ঠিক আছে? এটা আগের দিনে। অক্ষণ নতুন করে আবার সুন্দর করে একটা আরেকখান রাস্তা বানাচ্ছে, সেরা করে প্লাস্টার করে কোন অক্ষণে লেচুইডি এই পথে আনি ব্যবসা করতো। কারণ আমরা কমো না যে মানে আগের দিনে মানে প্রাচীনকালে এই লেচু বাগান থেকে বেতাগা বাজারে ব্যবসা করার যে পথটা ছিল, এটা একটু বাঁকা ছিল, এমনি কমো না, মানে ব্যবসা বাণিজ্য করার
এই যেটা দিয়া জিনিসপত্র আদান প্রদান করে বিক্রি করুন, টাকা ইনকাম করুন, এটাই হচ্ছে ব্যবসার পথ আর কি, বুঝছো তো? তো এরকম প্রশ্ন হচ্ছে যে সিল্ক রোড হলো প্রাচীনকালে একটি বাণিজ্য পথ, এটা দিয়ে বাণিজ্য করতাম, ব্যবসা করতাম, টাকা ইনকাম করতাম। এই রাস্তাটি চীন তথা মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই তো জায়গা তো কোনো না কোনো জায়গা থেকে, যেমন অক্ষণ কোশিটা লিচু বাগান থেকে বেতাগা বাজার অব্দি বিস্তৃত, এরকম এই সিল্ক রোডটা চীন তথা মধ্য এশিয়া থেকে, চীন মানে এটা কোন মধ্য এশিয়া, চীন তথা মধ্য এশিয়া, এই চীন তথা মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই পথ বা রাস্তা দিয়ে প্রাচীনকালে সবচেয়ে বেশি পরিমাণে রেশম ও রেশম বস্ত্র আদান প্রদান হতো দেখা এই পথটারে কয় যে রেশম পথ। ঠিক আছে, এই পথ দিয়া সবচেয়ে বেশি মানে পথটা বিস্তর আছে, কিন্তু সেই পথে দিয়ে শুধু আমরা যখন দেখুন শুধু গাড়ি শুধু রেশম যা, শুধু রেশম, রাবার, চিনি মিনি এসব কিছু যেত না, শুধু রেশম জাত দেখি। তো এই রেশম যাতে 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 এটার নাম হয়েছে রেশম পথ, এরকম আর কি, বুঝছো নি? যে কোনো কিছু মানে বেশি বেশি মানে আদান প্রদান হইতে হইতে আমরা যেমন আমরা বেতাগা বাজারটা অনেকে কোনো বেতাগা তো মনে বেশি বেত আছে মনে এলা বলে বেতাগা নাম বেত হয়ে গেছে, এরকম যে জায়গা শান্তির বাজারের কোনো বেশি মনে শান্তি, শুধু শান্তি বিরাজমান এলা বলি এই শান্তি বাজার। ঠিক আছে, তো এরকম মানে একটা আমরা ধারণা আর কি, কিন্তু সেম এই রেশম পথের মধ্যে বেশি রেশম আদান প্রদান হইতো যায়, এর লাগে এই পথটার নাম হয়েছে রেশম পথ। এই রেশম পথ দুইটা জায়গার মধ্যে অবস্থিত, একটা হচ্ছে চীন তথা মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, বোঝা গেছে তো? তাহলে এটা একদম সহজ না? তাহলে সিল্ক রোড কি? সিল্ক রোড হলো প্রাচীনকালে একটা বাণিজ্য পথ। এই পথটা চীন তথা মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। প্রাচীনকালে এই পথ দিয়ে সবচেয়ে বেশি রেশম আদান প্রদান হইতো দেখে এই পথটার নাম হচ্ছে রেশম পথ বা সিল্ক রোড। ঠিক আছে, এটা আমার মনে হয় না আর কঠিন আছে এটা। আচ্ছা, তারপরে হইলো যে 7 নাম্বার, ভারতের ভৌগোলিক অবস্থান, মানে ভারত কোন দিকে অবস্থিত, ভারতের ভৌগোলিক অবস্থান লিখো। হ্যাঁ, মানে দেখো ওই একটা কি কইছি, ভারতীয়রে শাসন কার্যের সুবিধা বলি বড় মানে 28টা ভাগে 8টা ভাগে ভাগ করে দিয়েছে না, এরকম ভারতেরও ভাগ করছে কোনান্তন সূর্য। ঠিক আছে, সূর্যের কয়টা গ্রহ? 8টা গ্রহ মিলাইয়ারই হয়েছে একটা সৌরজগৎ। 8টা গ্রহের মধ্যে 3 নম্বর গ্রহ হয়েছে বুধ শুক্র পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবী গ্রহে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। ঠিক আছে, এবার আমরা আমো পৃথিবীর লইয়া, এটা হলো পৃথিবী। ঠিক আছে, এই পৃথিবীটারে যাতে শাসন কার্যের সুবিধা হয় ভাগ করে ভাগ করছে, মানে 7টা ভাগে ভাগ করছে। পৃথিবীটার কটা ভাগ করছে? 7টা, মানে 7টা মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, এমন 7টা ভাগে ভাগ করছে। এই 7টা ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে এশিয়া, একটা ভাগের নাম হচ্ছে এশিয়া। এবার আমি এশিয়ার হলে কথা কম, শুধু ধরো এশিয়া এটা। হ্যাঁ, এশিয়ার মধ্যে বিস্তর দেশ আছে, যেমন আমরা এখন পাই না যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন, নেপাল, ভুটান, এটি সব পাকিস্তান, এটি সব এশিয়ার মধ্যে অবস্থিত, এশিয়া। বোঝা গেছে তো? তো এবার প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশের মানে কোন দিকে অবস্থিত ভারতটা? এখন ভারতের অবস্থান করলে আমরা আমরা কমিউনিটি ভারত পৃথিবীতে অবস্থিত আমরা জানি, এটা কোন লাগতো না। ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত, কোন অক্ষরে অবস্থিত, কোন এটা। হ্যাঁ, তো এইটাই হলো ভারতের অবস্থান। মানে এবার দেখো আমি কইছি 1 নম্বর পয়েন্ট, ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত। এটা ধরো এশিয়া মহাদেশ পুরোটা। ঠিক আছে, তো এটা ধরো এখন কি কইছি, এটা পূর্ব কইছি না, এটা পশ্চিম না, তো এটা উত্তর, এটা দক্ষিণ, তার মানে এই সাইডে অবস্থিত, এই দক্ষিণ দিকে অবস্থিত। বোঝা গেছে তো? তাহলে ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, একটা পয়েন্ট পাইছো নি? ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে, একটা পয়েন্ট। 2 নম্বর, অক্ষাংশগত দিক থেকে ভারত সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে। দেখো অক্ষাংশ কি কইছি, একটু আগে ধরো এটা পৃথিবী কইছি না, এই মাঝখানে জায়গাটা অক্ষাংশ কইছি না, অক্ষাংশ। উপর সাইডের নাম হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের সাইডের নাম দক্ষিণ গোলার্ধ। তাহলে অক্ষাংশগত দিক থেকে ভারত সম্পূর্ণভাবে এই সাইডে অবস্থিত, মানে উত্তর গোলার্ধে অবস্থিত। বুঝা গেছে তো? এশিয়া মহাদেশের এই দক্ষিণ ভাগে অবস্থিত, কিন্তু অক্ষাংশ দিক থেকে উত্তর গোলার্ধে। বুঝা গেছে তো? আর 3 নাম্বার, আর দ্রাঘিমাগত ভাবে ভারত পূর্ব গোলার্ধে। আর এটাও ধরো পৃথিবী না, এই মাঝখানের জায়গায় হলো অক্ষাংশ, আর এমনি হইলো দ্রাঘিমাংশ।
আর দ্রাঘিমার দিক দিয়ে বিচার করলে ভারত হচ্ছে পূর্ব গোলার্ধে, দ্রাঘিমার দিক থেকে পূর্ব গোলার্ধে, আর অক্ষাংশের দিক থেকে হলো উত্তর গোলার্ধে। ঠিক আছে তো? পশ্চিম থেকে পূর্ব হচ্ছে অক্ষাংশগত দিক, আর উত্তর থেকে দক্ষিণ হচ্ছে দ্রাঘিমাগত। তাহলে মানে প্রশ্ন 7 নম্বর ভারতের অবস্থান লিখো। তাহলে তিন ভাগে ভাগ করে দিয়েছি আমি। হ্যাঁ, ধরো একটা হচ্ছে এশিয়া মহাদেশের দিকে অক্ষাংশের দিক দিয়ে দ্রাঘিমার দিক দিয়ে, এশিয়ার দিক দিয়ে হলে দক্ষিণ দিকে, অক্ষাংশের দিক দিয়ে হলে উত্তর গোলার্ধে, দ্রাঘিমার দিক দিয়ে হলে পূর্ব গোলার্ধে। বোঝা গেছে তো? এবার 8 নম্বর প্রশ্ন, ভারতের চতুর্সীমা লেখো। মানে ভারতের সাইজ, ভারত এটা ধরো ভারত অবস্থিত, বুঝছো নি? তো এদিকে একদিকে, এদিকে এদিকে সাত দিক নাও, সাত দিকে কোন কোন জিনিস আছে, কোন কোন দেশ আছে, কোন কোন প্রতিবেশী দেশ আছে, এটি লেখো। চতুর্সীমা মানে লেখো। আমরা বাড়ি ধরো, আমরা বাড়ির সাত দিকে কোন কোন চতুর্সীমা লেখো। মানে কমু যে আমরা বাড়ির না আছে, উত্তর দিকে হয়েছে বাদলনাথের বাড়ি, দক্ষিণ দিকে হয়েছে গোবিন্দের বাড়ি, পূর্ব দিকে হয়েছে বাউল নন্দীর বাড়ি, এমন কমু না? এটা সাত দিকে অক্ষাংশের দিক কমু না? চতুর্সীমা, চতুর্সীমা লেখো চারদিকে এরকম। ভারতেরও চতুর্সীমা আছে। ঠিক আছে? ভারতটারও মনে করো আমরা একটা পরিবার। এই ভারতটারও কমু ভারতের উত্তর দিকে আছে হচ্ছে নেপাল আর একটা হেতরার পরিবার, ভুটানের পরিবার আছে, চীনের পরিবার আছে, এটা হচ্ছে উত্তর দিকে। দক্ষিণ দিকে এরকম আছে, পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। দক্ষিণ দিকে কিন্তু আর ভারত মহাসাগরও আছে, বুঝছো নি? ভারত মহাসাগর অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে দ্বীপ রাষ্ট্র মানে এটা আরেকটা জিনিস পাচ্ছি না? দ্বীপ রাষ্ট্র মানে একটা পাচ্ছি, মানে চারিকোণাতে জল, মাঝখানে স্থল, এটার কোনো দ্বীপ, বুঝছেন? দ্বীপ রাষ্ট্র, রাষ্ট্র মানে দেশ, আর দ্বীপ রাষ্ট্র মানে দ্বীপ, মানে মাঝখানতে জায়গায় মানুষ বাস করে, গাছপালা সব আছে, কিন্তু চারিখানে জল। সেইগুনে ওই জল ছাড়া, জলপথ মানে জাহাজটা ছাড়া বা উঁচু দিয়ে উড়ালদম ছাড়া, সেইগুনে স্থলপথে গাড়ি টাইট করে আর এক দেশ যেতে হতো না, বুঝছো তো? কারণ চারিখানে জল না, এইরকম। এবং হিসাব দেশে মানুষেরা খুব মানে সেরা হয় আবার, কারণ মাছটা ধরে খাইতে পারে, জল আছে, নারকেল গাছ থাকবো, কারণ জলপূর্ণ জায়গাতে নারকেল গাছ ভালো হবো, তো খারাপ হতো না, বুঝছো না? শ্রীলঙ্কা ছোট্ট কত জায়গা কিন্তু উন্নত আছে। ঠিক আছে? এরপরে এটা হলো এরকম আর কি, যে আবার পশ্চিমে রয়েছে আরব সাগর, পশ্চিম দিকে আবার আরব সাগর আছে, বুঝছো নি? তাহলে দেখো এই পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, আর পূর্ব দিকে বঙ্গোপসাগর আছে। ঠিক আছে? দেখো, তার মানে আমরা বুঝছি যে ভারতের 4 দিকের মধ্যে 3 দিকে জল আছে। দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে আরব সাগর। ওই কথা বলছ না, বুঝছ তো? তাহলে উত্তর দিকে কোনো নাই, সাগর নাই বা জল নাই, স্থলভাগ, এটা নেপাল, ভুটান, চীন রয়েছে। ঠিক আছে? এবার 9 নাম্বার, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম। অক্ষণ যেগুলি কইছি এডিয়ে প্রতিবেশী দেশগুলি। উত্তর দিকে কোন কোন আছে? নেপাল, ভুটান, চীন, অক্ষণ এটা। দক্ষিণ দিকে ভারত মহাসাগরে, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা অবস্থিত, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, উত্তর পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান। ঠিক আছে? পাকিস্তান, আফগানিস্তান। এই আফগানিস্তান আজকে আফগানিস্তানের লগে সাউথ আফ্রিকার আছে T20 সেমিফাইনাল ম্যাচ হইতেছে, আমরা পরেরটা আছি। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে অক্ষণ বুঝছো চার ভাগে কোন কোন দেশ আছে, এটা শিখলে একটা আইডিয়া মনের মধ্যে তাহলে এদিকে বাংলাদেশটা আমরা মনে হয় না বাংলাদেশ দেখিস না, এদিকে এমন মনে হয় না। আচ্ছা 10 নম্বর, 10টা তুমি কোন 10 নম্বর, ভারতীয় উপমহাদেশ বলতে কি বুঝো? ওই লাস্ট প্রশ্ন বুঝো, বিরক্ত লাগতো না। ভারতীয় উপমহাদেশ বলতে কি বুঝো? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ইত্যাদি সকল দেশের মধ্যে প্রাকৃতিক সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত নিবিড়। মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই আমরা প্রতিবেশী দেশের সাথে আমরা দেশের মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত নিবিড়। প্রতিটি দেশই এক সময় ব্রিটিশ শাসনাধীন থেকেছে, মানে এই প্রত্যেক দেশই এক সময় ইংরেজরা শাসন করতে দেশে দিলে। হ্যাঁ, একত্রে এই দেশগুলিকে ভারতীয় উপমহাদেশ বলে। একত্রে এই দেশগুলিকে কয় ভারতীয় উপমহাদেশ, মানে ভারতের একটা ছোট্ট মহাদেশ, ভারতীয় উপমহাদেশ। এই সকল দেশের মধ্যে কেন্দ্রস্থানে ভারত অবস্থিত এবং এর লাগে এটার নামও হচ্ছে ভারতীয় উপমহাদেশ।
এবং ভারতের ক্ষেত্রফল লোক সংখ্যা অন্য দেশের তুলনায় অনেক বেশি, তাই এই দেশগুলিকে একত্রে ভারতীয় উপমহাদেশ বলা হয়। এর লাগে শুধু উপমহাদেশ না, ভারতের মেইন কেন্দ্র আছে দেখে ভারতীয় উপমহাদেশ বলা হয়, বুঝছো নি? কারণ ভারতের টিমিয়ারে যেসব বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল এর লাগে শুধু করতে বিরাট বাহিনী, ঠিক আছে? রোহিত শর্মা ক্যাপ্টেন যে রোহিত বাহিনী, মানে যে মেন হের নাম ধরে অন্যটিরে কবে আর কি। এই ভারতের চারিখানার দিকে বিস্তর দেশ আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। এইটির মধ্যে যে যে সাংস্কৃতিক বিষয়টা আছে বা ভারতের মধ্যে মোটামুটি মিল আছে, নিবিড় মানে একটা সম্পর্ক আছে, মিল আছে। তো যার কারণে এটা ভারতীয় উপমহাদেশ কয়। এবং এদের মধ্যে ভারতের জনসংখ্যা সবথেকে বেশি, ভারতের 140 কোটি, আর বাংলাদেশের শুধু 20 কোটি, এরকম। পৃথিবীর মধ্যে প্রধান স্থান তো ভারত আগে ছিল চীন, এখন ভারত হয়ে গেছে, বুঝছো নি? তাহলে এই ভারতের যে মেন জায়গাত কেন্দ্র অবস্থিত, তো এই সব কিছুর দিক দিয়ে বিচার করলে ভারতের যে প্রধান আছে এলাকা ভারতীয় উপমহাদেশ কয়, বাংলাদেশি উপমহাদেশ কয় না, ভারতীয় উপমহাদেশ কয়, বুঝছো নি? আশা করি 10টা বুঝছো টোটাল। এইটার মধ্যে যতটা কোশ্চেন আছে, হ্যাঁ ও মানে কিতা কইতাম, আশা করি এই 10টা প্রশ্ন বুঝলে খুব সারা করে বুঝতে পারবা। আজকের জন্য টাটা। যারা যেখান থেকে ভিডিও দেখছো একটু লাইক, কমেন্ট, শেয়ার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকের জন্য টাটা।